হ্যালো ছাত্রছাত্রীরা, SMXQCতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে কোষ জীবনের মূল একক। আজকে আমরা কোষের সংজ্ঞা, কোষের বিভিন্ন কাজ এবং কোষের সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি আমরা এই ভিডিওটাতে জেনে নেব। এই কোষের সম্পর্কে সমস্ত তথ্যগুলি জানতে গেলে এই ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে SMXQC ইউটিউবে। আজকের বিষয় হচ্ছে কোষের বিভিন্ন তথ্য। আজকে আমরা কোষের বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানি। সবার প্রথমে হচ্ছে কোষের সংজ্ঞা। কোষের সংজ্ঞা কাকে বলে, অর্থাৎ কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবের একটি গঠনগত এবং কার্যগত একক। একটি কোষ জীবেদের দেহের বিভিন্ন কাজ সম্পাদন করে এবং এই কোষগুলির সমষ্টিগত কার্যই হচ্ছে জীবের সমষ্টিগত কার্য হিসেবে পরিলক্ষিত হয়। এবং একটি জীব অসংখ্য কোষ দিয়ে তৈরি। কখনো কখনো একটা জীব একটি মাত্র কোষ দিয়েও তৈরি হতে পারে। বিভিন্ন এককোষী জীবগুলো তাদের দেহটা কিন্তু একটা কোষ দিয়েই তৈরি। আবার যদি বহু কোষ দেখি, বহুকোষী জীবীদের ক্ষেত্রে এইরকম অসংখ্য কোষ, বিভিন্ন ধরনের কোষ তারা নিয়ে একটা জীবদেহ গঠিত হয়। এই কোষের আবিষ্কার তাহলে কোষ হচ্ছে জীবের গঠনমূলক ও কার্যগত একক। কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক। এরপরে আমরা দেখে নেব কোষের আবিষ্কারের বিভিন্ন ইতিহাস। কোষ আবিষ্কারের বিভিন্ন ইতিহাস। কোষ আবিষ্কার হয়েছিল 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুকের দ্বারা। এর আগেও কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় মতামত দিয়েছে। 1558 বিজ্ঞানী জেসনার তিনি সর্বপ্রথম কোষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলেন। তিনি বিভিন্ন প্রোটিস্টা জাতীয় জীবেদের যারা এককোষী তাদের একটা গঠন সম্পর্কে তিনি একটা মতামত দিয়েছিলেন এবং তিনি সেই ধরনের কোষগুলোকে তিনি নামকরণ করেছিলেন ফোরামিনোফোরা। বিজ্ঞানী জেসনা 1558 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম সেই কোষগুলির নাম দিয়েছিলেন ফোরামিনোফোরা। এর পরবর্তীকালে 1590 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে জনসন এবং জেড জনসন বলে দুজন বিজ্ঞানী, তারা সর্বপ্রথম নিজেদের তৈরি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা বিভিন্ন ফ্লি এবং বিভিন্ন পতঙ্গদের বিভিন্ন যে দেহের গঠন তারা পর্যবেক্ষণ করেছিলেন। তখনও তারা কোষ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, কিন্তু তারা তাদের এই জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করেছিলেন। এরপরে সালটা 1610 বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি সর্বপ্রথম পতঙ্গদের যে চোখ বা পুঞ্জাক্ষী তিনি সেটা সম্পর্কে একটা মতবাদ দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় পর 1665 সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক যে কর্ক, সেই কর্কের যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদকে নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি নামকরণ করেছিলেন সেইগুলোকে কোষ। আমরা এবার একটু কোষ আবিষ্কারের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। সালটা 1558 বিজ্ঞানী জেসনা তিনি সর্বপ্রথম প্রোটিস্টা জাতীয় কোষদের পর্যবেক্ষণ করেছিলেন বা জীবেদের পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি সেগুলোকে নাম দিয়েছিলেন ফোরামিনোফোরা। এর পরবর্তীতে 1590 বিজ্ঞানী এফ জনসন এবং জেড জনসন তারা নিজেদের তৈরি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বিভিন্ন
ফ্লি ও পতঙ্গদের পর্যবেক্ষণ করেছিলেন। পতঙ্গদের পর্যবেক্ষণ করেছিলেন। এর পরবর্তীতে 1610 বিজ্ঞানী গ্যালিলিও পতঙ্গদের পুঞ্জাক্ষীর গঠন পর্যবেক্ষণ করেছিলেন। তারপরে সবার শেষে সালটা 1665 বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষের নামকরণ করেছিলেন এবং কোষকে আবিষ্কার করেছিলেন। রবার্ট হুক যখন কোষ আবিষ্কার করেছিলেন তখন তিনি দেখেছিলেন যে এই কর্কের প্রস্থচ্ছেদে যে ছোট 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 খোপ বা ঘরের মতো অংশ রয়েছে, যে ঘরগুলোকে দেখতে অনেকটা জেলখানায় থাকা কয়েদিদের যে ঘর অর্থাৎ সেল, সেই সেলের মতো দেখতে, সেলের মতো এরকম পরপর পরপর ঘরগুলো সাজাই। তার নাম অনুসারে তিনি ওই অংশগুলোকে বা কর্কের প্রস্থচ্ছেদের ওই অংশগুলোকে তিনি নাম দিয়েছিলেন হচ্ছে সেল। তিনি তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে তিনি সেটা পর্যবেক্ষণ করেছিলেন। এর পরবর্তীতে কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা কোষের বিভিন্ন অঙ্গাণু এবং কোষের বিভিন্ন গঠন সম্পর্কে মতামত দিয়েছিলেন। এরপরে আমরা জানবো কোষের আয়তন। কোষের আয়তন বিভিন্ন প্রকারের হতে পারে। বিভিন্ন কোষের বিভিন্ন রকম আয়তন। আমাদের যেটা সবচেয়ে বেশি জানতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ এবং সবচেয়ে বড় কোষের নাম। সবচেয়ে ছোট কোষের নাম, সবচেয়ে ছোট আয়তনের কোষ। সবচেয়ে ছোট আয়তনের যে কোষ তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই কোষটির আয়তন হচ্ছে 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার। এরপরে আমাদের জানতে হবে সবচেয়ে বড় আয়তনের কোষ। সবচেয়ে বড় কোষ। এবার এই সবচেয়ে বড় কোষের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ দুটোই আছে। সবার প্রথমে সবচেয়ে বড় কোষ উদ্ভিদ। যে সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে র্যামি নামক একটি গাছ রয়েছে, সেই গাছের বাকল তন্তু, অর্থাৎ র্যামি গাছের বাকলের তন্তু। এই র্যামি গাছের বাকলের তন্তু, এই র্যামি গাছের বাকলের তন্তুর দৈর্ঘ্য প্রায় 550 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটা র্যামি গাছের বাকলের তন্তুর দৈর্ঘ্য প্রায় 550 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটা গেল উদ্ভিদের ক্ষেত্রে। এবার যদি আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখি, প্রাণীদের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা দৈর্ঘ্যে বড়, একটা আয়তনে বড়। প্রাণীদের ক্ষেত্রে যদি দৈর্ঘ্যে বড় সবচেয়ে কোষ দেখি, দৈর্ঘ্য অনুসারে যদি আমরা বিবেচনা করি, তাহলে দৈর্ঘ্য অনুসারে সবচেয়ে বড় কোষ হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। যার দৈর্ঘ্যটা প্রায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এবার যদি আয়তনে দেখি, আয়তনে বড় সবচেয়ে যদি প্রাণী কোষ যদি বলি, সেটা হচ্ছে উট পাখির ডিমের ডিম। অর্থাৎ উট পাখির ডিমটা একটা কোষ। উট পাখির ডিম। এই উট পাখির ডিমটা সবচেয়ে বড় আয়তনের প্রাণী কোষ। এর যে আয়তন সেটা হচ্ছে 170 মিলিমিটার ইন্টু 135 মিলিমিটার পর্যন্ত। এবার হচ্ছে কোষের সংখ্যা। আমরা কোষের আয়তন জানলাম, এবার কোষের সংখ্যা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন কোন প্রাণী বা কোন জীবের ক্ষেত্রে কোষের সংখ্যা একটি হতে পারে, যাদের এককোষী প্রাণী বা এককোষী জীব, যাদের দেহে কোষের সংখ্যা একটা হতে পারে। এবং কোষের সংখ্যা জীবের অনুসারে বা প্রাণী অনুসারে বা উদ্ভিদ অনুসারে কোষের সংখ্যা পরিবর্তিত হয়।
কোষের সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। আমরা একটা আনুমানিক, যদি আমরা একটা 80 কেজি ওজন বিশিষ্ট একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দেহের কোষের সংখ্যা আনুমানিক হচ্ছে 60 ইন্টু 10⁻15 পরিমাণ হচ্ছে কোষ দেখতে পাওয়া যায়। এবার আমরা কোষের প্রকারভেদ কোষকে তার কিভাবে ভাগ করা হচ্ছে, কোষকে তার কাজ অনুসারে এবং তার নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে ভাগ করা হচ্ছে। কোষের প্রকারভেদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে ভাগ করা হয়েছে, আর 2 নম্বর ভাগ করা হয়েছে কাজ অনুসারে। অর্থাৎ কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে এবং কাজ অনুসারে। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, একটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ কোষের নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড করে বা কোষের নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। প্রোক্যারিওটিক কোষ যার নিউক্লিয়াসটা একেবারে অনুন্নত প্রকৃতি, মেসোক্যারিওটিক কোষ যেটা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের থেকে যারা বেশি উন্নত নিউক্লিয়াস যুক্ত কিন্তু ইউক্যারিওটিক কোষের থেকে কম, আর ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে উন্নত নিউক্লিয়াস যুক্ত বা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত হচ্ছে কোষ। এবার কাজ অনুসারে অর্থাৎ কোষটা কি কাজ করছে সেটার উপরে ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ মানে কি? যে সমস্ত আমাদের দেহে অবস্থিত যে কোষগুলি আমাদের বিভিন্ন দেহজ গঠন এবং দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা দেহ বিভিন্ন গঠন এবং দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে, তাদেরকে আমরা বলি দেহকোষ। জনন কোষ মানে কি? যে সমস্ত কোষগুলো বিভিন্ন গ্যামেট উৎপাদনে অংশগ্রহণ করে বা জননে অংশগ্রহণকারী যে বিভিন্ন গ্যামেট, সেই গ্যামেট উৎপাদনে অংশগ্রহণ করে, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ, সেখান থেকে শুক্রাণু, ডিম্বাণু, এই ধরনের যে কোষগুলো তাদেরকে আমরা বলছি জনন কোষ। এরপরে কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষের কাজ। কোষ কি কাজ করে? কোষ আমাদের দেহে যাবতীয় কাজ করে। এক, কোষ জীব দেহ গঠন করে, অর্থাৎ আমাদের দেহের গঠনগত একক, অর্থাৎ আমাদের যে এই যে পুরো শরীরটা বা যে দেহের গঠনটা তৈরি হয় সেটা অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়। 2, জীবের কার্য নিয়ন্ত্রণ করে, কারণ কোষ হচ্ছে জীবের কার্যগত একক। এছাড়া কি করে? বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এছাড়া যেমন আমাদের দেহে অবস্থিত বিভিন্ন হরমোন, অন্তঃকরা কোষ তারা হরমোন তৈরি করছে, বহিঃকরা কোষ তারা হরমোন উৎসেচককরণ করছে, বিভিন্ন জনন কোষ যারা জননে অংশগ্রহণ করে বিভিন্ন গ্যামেট উৎপাদন করছে, আমাদের দেহের বিভিন্ন কোষ যারা দেহের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই যে আমাদের জীবেদের দেহের প্রত্যেকটা যে কাজ, সেই কাজগুলো প্রত্যেকটি কোষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার যদি সেটা এককোষী জীব হয় তাহলে সেই এককোষী জীবের মধ্যে তার সমস্ত কাজগুলো সেই একটা কোষের মধ্যে নিয়ন্ত্রিত হয়। এর পরবর্তীকালে কোষ সম্পর্কে যখন রবার্ট হুক যখন কোষ আবিষ্কার করেছিলেন, সেই তার পরবর্তী সময় সালটা 1838-1839, এই সময়টাতে দুজন বিজ্ঞানী স্লাইডেন ও সোয়ান, এই দুজন বিজ্ঞানী তারা কোষের সম্পর্কে একটি মতবাদ দিয়েছিলেন যেটাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি।
অর্থাৎ তারা এই কোষের গঠন এবং কোষের সম্পর্কে তারা একটি মতবাদ দিয়েছিলেন, যে মতবাদটিকে বলা হয় কোষতত্ত্ববাদ বা সেল থিওরি। সেই সেল থিওরিতে তারা কি কি বলেছিলেন? তারা বলেছিলেন যে জীব অসংখ্য কোষ দিয়ে তৈরি, জীব অসংখ্য কোষ দিয়ে তৈরি, অর্থাৎ জীবেদের দেহে অসংখ্য কোষ আছে। 2 নম্বর, কোষ হচ্ছে জীবের গঠনমূলক একক, অর্থাৎ জীবের দেহ কোষ দিয়ে গঠিত হয়। এই কোষতত্ত্ব আবিষ্কার হওয়ার পর এই কোষতত্ত্ব বা সেল থিওরি যে বিজ্ঞানী স্লাইডেন সোয়ান বলেছিলেন, সেই কোষতত্ত্ব দিয়ে কিন্তু কোষের বিভিন্ন জিনিস সম্পর্কে হচ্ছে ব্যাখ্যা পাওয়া গেল। অর্থাৎ এই কোষতত্ত্বের একটা সীমাবদ্ধতা থেকে গেল। সেই সীমাবদ্ধতাগুলো কি কি? কোষতত্ত্বের সেই সীমাবদ্ধতাগুলো কি কি? অর্থাৎ এই কোষতত্ত্ব দিয়ে কোষের যে স্থিতি, কোষের স্থিতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়। অর্থাৎ কোষের যে স্থিতি সে সম্পর্কে এই কোষতত্ত্ববাদ কিন্তু কোনো ধারণা দিতে পারে। 2 নম্বর, কোষের কার্য বা কাজ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়, 3, কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণু, অঙ্গাণু সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়। অর্থাৎ কোষের অন্তর্গঠন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়। কোষের অন্তর্গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ এই সমস্ত কারণে কিন্তু কোষতত্ত্ব বা সেল থিওরি, যে স্লাইডেন ও সোয়ান যে কোষতত্ত্ব বা সেল থিওরি দিয়েছিলেন, সেটা পরবর্তীকালে বাদ হয়ে যায় বা